নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। নমস্কার বৌদি। নমস্কার। শিলা, এ রাজন, এ শুধু আমার বন্ধুই নয়, বরং ছোট ভাইয়ের মতো। এ তো তোমার মহত্ব বিজয়দা। আচ্ছা শিলা, এবার থেকে রাজন আমাদের সাথেই থাকবে। এ এখন আমাদের পরিবারেরই একজন। দেওর হয় তোমার। আমরা ধরা পড়ে যাব। বাড়ি বিক্রি করা খুব রিস্কি কাজ। অর্ধেকে আমি বিশ্বাসই করি না বৌদি। এখন তো তোমার পতিদেবও বলে দিয়েছে যে এই বাড়িটা তোমার। বাড়িটা যখন আমার, তখন বাড়ির গিন্নিও আমার, তাই না? যখন কোনো মানুষ কাউকে ভাই বলে নিজের বাড়ির দরজা খুলে দেয়, তখন সেই মানুষটার পুরো বিশ্বাস থাকে যে সেই মানুষটি, সেই বন্ধুটি ভদ্রতার সীমা অতিক্রম করবে না। কিন্তু যখন বিশ্বাসঘাতক সেই বন্ধুর ছুরি পিঠে আঘাত করে, তখন আর বলার মতো কোনো ভাষা থাকে না। এপ্রিল 2011, আগ্রা, উত্তরপ্রদেশ। রাম রাম সুবেদার সাহেব। রাম রাম। কি ব্যাপার বিনয়, এত সকাল সকাল? আজকে শুভ দিন, তাই আপনার শাস্ত্রীনগরের ঘরের জন্য আমি ভাড়াটে নিয়ে এসেছি। নমস্কার স্যার। নমস্কার দাদা। বিবাহিত নাকি আইবুড়ো? বাচ্চা কাচ্চা আলা মানুষ সুবেদার বাবু। আমার নাম হলো রমেশ স্যার, আর এ হলো আমার ছোট ভাই সঞ্জু। এছাড়া আমার স্ত্রী প্রমীলা আর দুটো মেয়ে আছে। আমরা সবাই একসাথেই থাকবো স্যার। আপনাকে কোনো রকম অসুবিধায় ফেলবো না। ঠিক আছে, এসো ভাই এসো। এই বাড়িটা। হ্যাঁ। আর দেখো ভাই, আমি একজন সৈনিক মানুষ, তাই আমার কিছু নিয়ম আছে, পদ্ধতিও আছে। একদম স্যার, আপনি বলুন। দেখো, আমার প্রত্যেক মাসের 1 তারিখে ভাড়া পেয়ে যাওয়া চাই। হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ, বাড়িকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের মতন করে রাখতে হবে। আর আমি প্রত্যেক সপ্তাহে একবার করে দেখে যাবো। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। আমরা আপনাকে অভিযোগের কোনো সুযোগ দেব না। হ্যাঁ মা, তোমার নামটা যেন কি? আগে আমি প্রমীলা, আর এরা আমাদের 2 মেয়ে প্রিয়া আর পূজা। আরে বাবা, খুব সুন্দর বাচ্চারা। নমস্কার বলো। নমস্কার নমস্কার। দেখো ভাই রমেশ, আমি প্রথমবার এই বাড়িটাকে ভাড়া দিচ্ছি, শুধু এই জন্যেই যে তোমরা সংসারী মানুষ আর দেখে ভদ্র মনে হচ্ছে। আমি এই বাড়িতে জন্মেছি, এখানেই পড়াশোনা করে বড় হই। ব্যাস, শুধু এই কথাটাই মনে রেখো, আমি যেন কোনো অভিযোগ করার সুযোগ না পাই। একদম ঠিক কথা। এই নাও চাবি। ধন্যবাদ। নাইস না? মা, হ্যাঁ, আমরা এখানে কতদিন থাকবো মা? এবার আমরা এখানেই থাকবো। তাহলে আমার স্কুল? তোমার স্কুল এবার এখানেই হবে, আগ্রাতে। আর পাপার কাজ? পাপার কাজও এখন আগ্রাতেই হবে। সবকিছু আগ্রাতে হবে? হ্যাঁ, কারণ আমরা এখন আগ্রার বাসিন্দা। আর এটা হলো আমাদের তাজমহল। আর আমাদের সুবেদার বাবু একেবারে নারকেল। নারকোল মানে? নারকেল মানে উপরটা শক্ত আর মজবুত, আর ভেতরটা একেবারে মাখন। ফটিয়ে রেখো। আপনি চিন্তা করবেন না বিনয় দাদা, উনি যেমন বলেছেন সেরকমই করব আমরা। ভাড়াটা শুধু সময় মতো দিয়ে দিও, বাকি সবকিছু ঠিকই আছে। আর হ্যাঁ, ওয়েলকাম টু আগ্রা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা রমেশ দাদা, ওই 25 লাখ টাকাটা সেফ আছে তো? 25 লাখ টাকা একেবারে সেফ আছে, কিন্তু এই কথাটাকে এত জোরে বলিস না। দেখলে এই পরিবারটিকে সাধারণ মধ্যবিত্ত পরিবার বলেই মনে হচ্ছিল, যারা আগ্রায় সেটেল হতে যাচ্ছিল। এক্স সার্ভিসম্যান সুবেদার রঘুনাথ রমেশ আর প্রমীলাকে নিজের বাড়ি ভাড়া দিয়েছিল মাত্র 3 দিন আগে। রঘুনাথ সেদিন মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, আর ওই বাড়িটার সামনে দিয়ে যাওয়ার সময় কিছু একটা হলো। এটা তো নতুন ভাড়াটের বাচ্চার কান্না মনে হচ্ছে। আরে, চাবি ঝুলছে, তালাও ঝুলছে। কি অদ্ভুত মানুষেরা, বাচ্চাকে ভেতরে রেখে তালা লাগিয়ে চলে গেছে। মজা দেখাচ্ছি আমি। এইভাবে কেউ বাচ্চাকে রেখে চলে যায়?
আমি এই 3 দিন আগে ওদের এই বাড়িটাকে ভাড়া দিয়েছি। সাহেব আমি শুধু দালালি করেছি, ওরা বলেছিল ওরা দিল্লির লোক। নাম বলো সবার। স্বামী রমেশ, স্ত্রী প্রমীলা, আর রমেশের একজন ভাই আছে সঞ্জু, বড় মেয়ে প্রিয়া, আর ছোট এই যে পূজা। পূজা মা, বাবা সঞ্জু কাকু কোথায়? বলো মা। রমেশের বিষয়ে কিছু তথ্য? আমি বিনয়কে বলেছিলাম যে আমার এই লোকগুলো সব খবর চাই, সব কাগজপত্র চাই। এরা কারা, কোথা থেকে এসেছে কিছু জানা নেই। ও বলল 2-1 দিনের মধ্যে দিয়ে দেবে। সাহেব আমি রমেশকে 2-4 বার বলেছিলাম, ও বলল 2-1 দিনের মধ্যে সব কাগজ আমার হাতে দিয়ে দেবে। তো তার আগে এই দুর্ঘটনা ঘটে গেল সাহেব। স্যার পুরো ঘর তল্লাশি করে ফেলেছি, শুধুমাত্র 2টো সুটকেস পেলাম, একটাতে মহিলার জামা কাপড় আর একটাতে বাচ্চাদের। সবকিছু ভালো করে খোঁজো। এজেন্ট বললো পার্টি দিল্লির ছিল, হতে পারে দিল্লির কোনো কানেকশন বেরিয়ে আসবে। স্যার 2বার ফুল সার্চ করলাম, কিছু পেলাম না। শুধুমাত্র বাচ্চাটার একটা স্কুল ইউনিফর্ম পেলাম, সেটা থেকে কিছু বেরিয়ে আসতে পারে স্যার। মা, এটা তোমার প্রিয়া দিদির স্কুল ইউনিফর্ম? কৃষ্ণা বিদ্যানিকেতন, গাজিয়াবাদ। গাজিয়াবাদের স্কুল। আর রমেশ বলছিল ওরা নাকি দিল্লির। হয়তো মিথ্যে বলছিল সাহেব। কে? রমেশ নাকি তুমি? ভগবানের দিব্যিকে বলছি সাহেব, আমি সত্যি বলছি সাহেব, আমি কিচ্ছু জানি না। ওর মোবাইল নাম্বারটা তো জানো নিশ্চয়ই। হ্যাঁ সাহেব সেটা আছে, আমি দিচ্ছি। দুজনেরই মৃত্যু গলা টেপার কারণে হয়েছে। আমাদের সন্দেহ যে এই মহিলার স্বামী রমেশ আর ওর ভাই সঞ্জু মিলে এই খুনটা করেছে। মা আর মেয়ের দিক থেকে কোনো রেজিস্ট করার চিহ্ন নেই, কোনো হাতাহাতিও হয়নি। এত তাড়াতাড়ি হয়েছিল যে দুজনে ভাবতেই পারেনি হয়তো। স্যার রমেশের মোবাইল বারবার সুইচড অফ আছে স্যার। প্রিপেড সিম ছিল, আগ্রার সিম ছিল, 3 দিন আগে নেওয়া হয়েছিল। খুব জোরালো প্ল্যানিং মনে হচ্ছে, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না যে দ্বিতীয় বাচ্চা পূজাকে জীবন্ত ছেড়ে দিল কেন? কাঁদে না শোনা, খুব ভালো মেয়ে তো। আলে 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 আলে। এ দেখো দেখো, চকলেটটা খাবে? এ দেখো বিস্কুট আছে, এ দেখো বিস্কুট খাবে? আলে আলে আলে, এই দেখো তোমার জন্য খেলনা আছে। এ দেখো 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 দেখো। আর কাঁদে না শোনা, দেখো আমি তো আছি, এই সবাই আছে, সবাই ঠিক করে দেবে। কাঁদে না শোনা। একটু মনে করে বলো যে কি হয়েছিল, কি দেখেছিলে তুমি? বলো শোনা, বলো বলো। আচ্ছা পূজা, তুমি না শুধু মাথা নেড়ে হ্যাঁ বা না বলো, ঠিক আছে? এটুকু তো করবে প্লিজ, করবে তো? গুড। আচ্ছা এটা বলো যে তোমার মাম্মি আর তোমার দিদিকে তোমার পাপা মেরেছে? তাহলে কি মা তোমার সঞ্জু কাকু তোমার মা আর দিদিকে মেরেছে? বলো শোনা, ভয় পাও না, বলো। এর মানে হলো সঞ্জু হচ্ছে খুনি। তাহলে স্যার রমেশ উধাও কেন? পূজা আচ্ছা শোনা, এটা বলো যে তোমার বাবা কি কোথাও গিয়েছেন? কোথায় গেছে বাবা? মনে হচ্ছে সঞ্জুই নিজের আক্রোশ বার করেছে, নয়তো টাকা পয়সার ব্যাপার। স্যার খুব একটা বড় লোক ছিল না ওরা। থাকার জন্য যখন এসেছিল তখন হাতে মাত্র 3টে সুটকেস ছিল স্যার। মনে হচ্ছে খুবই জটিল কেস। আমাদের কাছে প্রত্যক্ষদর্শী আছে কিন্তু সাক্ষী নেই। পূজা মা, যতদিন না তোর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন তোর এই দাদুই তোকে দেখাশোনা করবে, তাই না? তাহলে একটু খেয়ে নে মা। খুব ভালো, খুব ভালো মেয়ে, খুব ভালো। স্যার রমেশের কোথাও কোনো খোঁজ নেই স্যার। হতে পারে ওই সঞ্জুই রমেশকে শেষ করে দিয়েছে। তুমি আশপাশের সমস্ত পুলিশ স্টেশনে নোটিশ পাঠাও, আর আশপাশের সমস্ত মর্গে দাবিহীন লাশের খবর নাও শিগগিরই। স্যার আর একটা কথা আছে। কি? স্যার ওই গাজিয়াবাদের কৃষ্ণা বিদ্যানিকেতন, ওটার খোঁজ পাওয়া গেছে স্যার। সুপারব। এখন শুধু এটাই জানতে হবে আমাদের যে একটা দিল্লির পরিবার তাদের বাচ্চাকে গাজিয়াবাদে পাঠাচ্ছিল কেন। হ্যাঁ, এই বাচ্চাটা আমাদের স্কুলেরই ছাত্রী। ওর নাম ছিল প্রিয়া, 3rd স্টুডেন্ট ছিল। আমি ওর ক্লাস টিচার। 1 সপ্তাহ আগে প্রিয়া ওর বাড়ি থেকে একটা লিভ নোট নিয়ে এসেছিল। সেটাতে ওর মা 10 দিনের ছুটি চেয়েছিল। লিভ নোটে লেখা ছিল যে বাড়িতে কোনো ফ্যামিলি ফাংশন আছে।
কিন্তু এদের তো আগ্রাতে শিফট করার কথা ছিল, সেখানে বাড়িও ভাড়া নিয়েছিল। আমি এই সম্পর্কে কিছুই জানি না। কিন্তু ওনারা যদি শিফট করতেন তাহলে ঠিকই বলতেন। ওনাদের স্কুল লিভিং সার্টিফিকেটের দরকার হতো। ওনাদের গাজিয়াবাদের ঠিকানাটা আমাদের রেকর্ডে আছে, হতে পারে সেটা কোনো সাহায্যে লাগবে। এখানে বাবার নাম অশোক শর্মা লেখা আছে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। রমেশ হওয়া উচিত ছিল, তাই না? রমেশ কেন হবে? প্রিয়ার ফাদারের নাম তো অশোক শর্মা। তাহলে রমেশ মিথ্যে নাম, নাকি লোকটাই আসলে মিথ্যে? এই প্রথম ধাক্কার সঙ্গে পুলিশের হাতে এই কেসের প্রথম সূত্র আসে। দ্বিতীয় ধাক্কাটা লাগে গাজিয়াবাদের সেই ঠিকানাটি দেখে, যেটা প্রিয়ার স্কুলের রেজিস্টারে লেখা আছে। আগে আমার নাম কৈলাস যাদব, আমি এখানে নতুন, আর এই বাড়িটা 10 দিন হলো কিনেছি। বাড়িটা কি অশোক শর্মার কাছ থেকে কিনেছেন? কে অশোক শর্মা? আমি তো প্রমীলা শর্মাকে চিনি। এই বাড়িটা ওনার নামে ছিল আর আমি ওনার থেকে কিনেছি। প্রমীলা শর্মার স্বামীকে দেখেননি? স্যার, আমি তো প্রমীলা শর্মাকে কখনো দেখিনি। তার মানে এই সমস্ত কাজগুলো তো এজেন্টই করেছিল। এই এজেন্টটাকে তার নাম্বার দিন। দিচ্ছি। স্যার, এই নিন আমার লাইসেন্স। 15 বছর ধরে বাড়ি বিক্রি করছি স্যার। এটাও বিক্রি করলাম প্রমীলা শর্মার জন্য, পুরো 25 লাখে। খরিদ্দার কৈলাস যাদব। সব কাগজ ঠিক আছে স্যার। প্রমীলা শর্মাকে চিনলেন কি করে? উনি নিজে এসেছিলেন। একা? না, একজন লোকও ছিল ওনার সাথে। কে সে লোক? রমেশ। 25? শুধুমাত্র 25? মার্কেট রেট ভাই। আরে পুরো বাড়িটা বিক্রি করছে ভাই, তাও আবার সব ফার্নিচার সমেত। লোকটা পুরো পেমেন্ট ক্যাশে করছে, কোনো কিস্তি বিস্তিতে না। আরে তাতে কি, কম করে 35 তো পাওনা হয়ই স্যার। তাহলে এক কাজ করুন, আপনি আর 6টা মাস অপেক্ষা করুন। হতে পারে ততদিনে মার্কেট বদলে যাবে বা কেউ ওই বাড়িটার প্রেমে পড়ে যাবে। চলো এই পার্টিটাকেই 30-এ পটিয়ে নাও ভাই। দেখুন রমেশবাবু, 25 লাখ ক্যাশ, 30 লাখ হোয়াইটের থেকে অনেক দামি। ক্যাশ হাতে পাচ্ছেন, এক্ষুনি বাড়ি দিন, টাকা নিন, বেরিয়ে যান। আর তাছাড়া এরকম চুক্তি রোজ রোজ হয় না। হ্যাঁ, তো ঠিক আছে, আমরাই চুক্তিতে রাজি আছি। আপনি শুধু এই ডিলটা খুব তাড়াতাড়ি করে ফাইনাল করে দিন। জানি না স্বামী ছিল না বন্ধু নাকি কোনো আত্মীয়, আমি জিজ্ঞেসও করিনি স্যার। জিজ্ঞেস করতামই বা কি করে, এটা ওদের প্রাইভেট ব্যাপার। কাগজপত্র ঠিক ছিল? একদম। এই কপিটা আপনাদের জন্য। বাড়িটা প্রমীলা শর্মার নামে ছিল। বাড়ির সমস্ত ফার্নিচার সমেত বিক্রি করে দিল, আর আগ্রাতে গেল 3টে সুটকেস নিয়ে। স্যার, বাচ্চাটা ওই স্কুলে কিন্ডারগার্টেন থেকে 3য় শ্রেণী পর্যন্ত পড়েছিল, তাহলে মিনিমাম 4 বছর ওই বাড়িতে থেকেছে। মানে 4 বছর কারো না কারো প্রতিবেশী ছিল। চলো। আগে হ্যাঁ, প্রমীলাকে আর ওর পরিবারকে আমি খুব ভালো চিনি। খুব মিষ্টি মহিলা, আর ওর 2টো মিষ্টি মেয়েও আছে। কিছু হয়েছে ইন্সপেক্টর সাহেব? আপনি জানেন প্রমীলা কোথায়? হ্যাঁ, ওর দেওরের বিয়ে আছে, বলেছিল গ্রামে যাবে। দেওয়ারের বিয়ে? প্রমীলার স্বামীর নাম কি? অশোক শর্মা, কিন্তু উনি তো আগেই গ্রামে গেছেন। তুমি বুঝতে পারছো না সন্ধ্যা, আমি যদি ওর সাথে চলে যেতাম তাহলে প্রিয়ার স্কুলের কি হতো? ½ কিলো। আরে দেওরের বিয়ে, যাবে না? আমরা সবাই যাব, শুধু একবার প্রিয়ার পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপরে। আর অশোক বাবু বলেছেন যে আমি ধীরে সুস্থে আসতে পারি, উনি সবকিছু সামলে নেবেন। যাই বলো, সত্যি তোমার পরিবারের উপর যেন কারোর নজর না লাগে। অশোক বাবু খুব ভালো, কত যত্ন করেন তোমার। তা তো ঠিকই, পুরো বাড়ির দায়িত্ব ওনার উপর। কি করবেন, বাড়ির সবথেকে বড় ছেলে যে। তাহলে রমেশ কে? রমেশকে তো আমি চিনি না। এই যে প্রমীলার দেওয়ারের বিয়ে হবে, আইডিয়া আছে সেটা কোন গ্রামে? ইন্সপেক্টর বাবু,
গ্রামের নাম তো জানি না, কিন্তু প্রমীলা বলেছিল ওর শ্বশুরবাড়ি বুলন্দ শহরে। একদিকে আগ্রা পুলিশ এই রহস্যময় জটিল কেসটাকে খুলতে শুরু করেছিল, অন্যদিকে 3 বছরের পূজা এই ব্যাপারটা থেকে সম্পূর্ণ অজ্ঞাত ছিল যে তার নিষ্পাপ জীবনের উপর কি দুর্যোগ নেমে এসেছে। দেখো দেখো ট্রেন কিভাবে চলছে, চুক 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 চুক। দেখো কিভাবে চলছে, ভালো লাগছে না, তাই না? আচ্ছা, এবার একটা কাজ করি, এই ট্রেনটাকে আমরা এখন বন্ধ করে দিই। হ্যাঁ, এই খেলনার ট্রেনটা তো এখন বোর হয়ে গেল। এবার কি করব, কি করব? হ্যাঁ, এবার আমরা মানুষের ট্রেন খেলবো, ঠিক আছে? চিক 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 চিক, জোরে 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 জোরে, আরো জোরে আরো জোরে আরো জোরে, চুক 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 চুক। ছোট্ট মেয়ে পূজা সে খুনের মানেও জানতো না, মৃত্যুর মানেও জানতো না। সে তো এটাও জানতো না যে এই বয়স্ক মানুষটি হঠাৎই এত আপন হয়ে যাবে যে কিছুদিন আগেও তার কাছে অচেনা ছিল। এটা আমার স্ত্রী প্রমীলা, আর এটা আমার বড় মেয়ে প্রিয়া, আর আমার মেয়ে পূজা কোথায়? ও তো অনেক ছোট। আমার ফ্যামিলির সাথে কি হয়ে গেল? আপনি উত্তর দিচ্ছেন না কেন? আমাদের কাছে প্রশ্নের একটা লম্বা লিস্ট আছে মিস্টার অশোক শর্মা। আপনি যখন এগুলোর উত্তর দেবেন তখন জানতে পারা যাবে যে আপনার স্ত্রী প্রমীলা আর আপনার মেয়ে প্রিয়ার খুন কেন হয়েছে আর কিভাবে। কি করে হয়ে গেল? এগুলো মিথ্যে বলে দাও, এগুলো মিথ্যে। সবার আগে বলুন যে এই রমেশটা আসলে কে? ইন্সপেক্টর বাবু, রমেশ আমার গ্রাম বুলন্দ শহরেরই আমার প্রতিবেশী। ও গাজিয়াবাদে আমার বাড়িতেই থাকে, আমার স্ত্রী আর বাচ্চাদের সাথে। ওরও বিয়েতে আসার কথা ছিল। টিম পাঠাও, পুরো উত্তরপ্রদেশে রাউন্ড আপ করো রমেশকে এখনই। ইয়েস স্যার। আপনার স্ত্রী প্রমীলা শর্মা আপনার বাড়ি বেচে দিয়েছে এই রমেশের সঙ্গে মিলে। ইন্সপেক্টর বাবু, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। আমার স্ত্রী এরকমটা কেন করবে? আর রমেশ তো আমার নিজের বন্ধু। ঘর তো বিক্রি হয়ে গেছে মিস্টার অশোক, আমরা পুরো অনুসন্ধান করেছি। এখন আপনার এই বাড়িটা কোনো কৈলাস যাদবের নামে। কিন্তু রমেশ এরকমটা কেন করলো ইন্সপেক্টর বাবু? কি করেছে রমেশ? আর কে এই রমেশ? এই দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এখুনি, নিয়ে যাবে তখুনি। প্রিয়া, এটা কি শোনা? এখনো অব্দি ইউনিফর্ম না পাল্টে তুমি টিভির সামনে বসে পড়লে? চট করে ইউনিফর্ম পাল্টে আমায় আজকে হোমওয়ার্ক দেখাও, ঠিক আছে? ঠিক আছে মাম্মি, 1 মিনিট প্লিজ, একটা ব্রেক হোক তারপর। ঠিক আছে, তাড়াতাড়ি। এ ডিঙ্কা জিকা ডিঙ্কা জিকা ডিঙ্কা জিকা ডিঙ্কা জিকা ডিং ডিং শোনো, ডিং। আজকে রাতে খাওয়ার জন্য কোনো সবজি নেই, আর আজ শুক্রবার, তাই ঠেলাওয়ালারাও আসবে না। কাম অন ইয়ার, একদিনই তো ছুটি পাই। আর আমিও একদিনই চান্স পাই তোমায় বাড়ির কাজে লাগানোর। যাও, এই নাও। চলো চলো, মাকে বাই করে দাও। মুয়া। বাই পূজা। চলো মা, সবজি আমরা নিয়ে নিয়েছি, মাকে সবজি দিয়ে দেব। চকলেট নেব? হ্যাঁ হ্যাঁ, চলো এখনই গিয়ে চকলেট কিনে নিচ্ছি তোমার জন্য। হ্যাঁ। আরে রমেশ, তুমি এখানে কি করছো? বেশ বসে আছি দাদা। আরে কত বছর পরে দেখা হচ্ছে, কি হয়েছে? সব ঠিকঠাক তো? লাইফে কিছু ঠিক চলছে না অশোক দাদা। আরে ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ওর চাকরি চলে গিয়েছিল, কোনো হোটেলের ম্যানেজারের চাকরি করত। চাকরি চলে যাওয়ার ফলে সুইসাইড করে বলে ঠিক করেছিল। আমার ওকে দেখে দয়া হলো, তাই আমি ওকে বাড়ি নিয়ে গেলাম। প্রমীলা, ও রমেশ। নমস্কার বৌদি। নমস্কার। ও আমারই গ্রামের, আমরা একসাথেই বড় হয়েছি। ও শুধু আমার বন্ধু না, আমার ভাইয়ের মতো। আচ্ছা, ওর একটু সময় খারাপ চলছে, তাই ও কিছুদিনের জন্য এখানেই থাকবে। কোনো ব্যাপার নেই তো? মানে তোমার কোনো অসুবিধা নেই তো? না, কি বলছো তুমি? তুমি তো বললে যে ইনি তোমার ছোট ভাইয়ের মতো। নিশ্চয়ই থাকুন, আমাদের বাড়ি অনেক বড়। বড় তো আপনার মনটা বৌদি। অশোক দাদা, এটা আমি ভুলবো না কোনোদিন। আপনার এই দয়া
মানে দয়া টয়া বলো না ভাই। এখন দেখো, একই গ্রামের লোক যখন এত বড় শহরে থাকে তখন তারাই তো একে অপরের সাহায্য করবে। কিন্তু নিজের বাড়িতে তো কেউ এইভাবে কাউকে জায়গা দেয় না তুই দাদা। আমার নিজের, আমার গ্রামের, আর সব থেকে বড় কথা তুই বিশ্বাসযোগ্য। রমেশ এরকম করতে পারে আমি কখনো স্বপ্নেও ভাবিনি ইন্সপেক্টর বাবু। আমি ভাবছি যে আপনার স্ত্রী কেন এরকম করলেন, বাড়ি বেচে দিলেন, ওর সঙ্গে আগ্রা চলে গেলেন, এরকম কেন মিস্টার অশোক? প্রমিলা, একটা ভালো জব অফার এসেছে হ্যাঁ গাজিয়াবাদে, কেমিক্যাল ফ্যাক্টরিতে অ্যাজ অ্যান অ্যাকাউন্টস ম্যানেজার। ভেরি গুড। মানে শহরের চাকরি, তারপর শহরের মেয়ে। না, গ্রামের একটা মেয়ে দেখেছি, ভাবছি তাকেই বিয়ে করে নিয়ে যাব, এখনই বিয়ে করে। কিন্তু অশোক, তোমার বাড়ির লোকেরা জানে না যে আমি তোমার কাস্টের তো কি, তোমার ধর্মেরও না। জানে, আর এটাও জানে যে আমি তোমার জন্য প্রাণ দিয়ে দিই। আমাদের বিয়েকে না কেউ বারণ করতে পারবে না। না অশোক, তাও একটা প্রবলেম আছে। আবার কি? তুমি জানো যে আমার মা আমাকে কত কষ্ট করে আর কোনো সাহায্য ছাড়াই বড় করেছে। আমি তো ওনার একমাত্র ভরসা। তোমার কি মনে হয় তোমার মা একা হয়ে যাবে, তার পাশে কেউ থাকবে না বলে? অশোক, উনি একা, অসুস্থ। যদি আমি চলে যাই তো? আমি তো এটা ভেবেই কেঁপে উঠি। অশোক, প্রমিলা, তোমার মা এখানে একা থাকবেন না, নিজের ছেলের সাথে থাকবে, অশোকের সাথে থাকবে, আর তুমি সব সময় মার সাথেই থাকবে। এবার তো তোমায় আমার সাথে বিয়ে করতেই হবে, তাই তো? আই লাভ ইউ প্রমিলা, আই লাভ ইউ। প্রমিলা, তুমি যখন থেকে আমার জীবনে এসেছো না, তখন থেকে একের পর এক ভালো জিনিস হয়ে যাচ্ছে। তো এর মানে এটা যে গড ফরবিড এর পরে গিয়ে কিছু খারাপ হলে তো সেই সবের জন্য তুমি আমাকেই দায়ী করবে? কখনো সেরকম হবে না, না খারাপ হবে, আর না আমি তোমাকে সেই জন্য কোনোদিন দায়ী করব। উল্টো 4 জন মহিলার দায়িত্ব নিতে আমার খুব ভালো লাগে। আর তাই এবার এই ঘরটা তোমার আর বাচ্চাদের নামে। প্লিজ সাইন করে দাও এখানে। এটা কি পাগলামি অশোক? আমি কোনো সাইন টাইন করতে পারবো না। আই স্বেয়ার, এই ঘরটা শুধু তোমার নামে। আমি যদি তোমার সাথে কোনো অসভ্যতাম করি বা অন্যায় করি বা তোমাকে দুঃখ দিই, তাহলে তুমি আমার এই বাড়ি থেকে একেবারে বার করে দিও, একেবারের জন্য। আমি কিচ্ছু বলবো না। এইসবের দরকার কি আছে? আমার জন্য, কমন, বাচ্চাদের দিব্যি। আমি করব না। আই স্বেয়ার। কি দরকার আছে এটার? মায়ের দিব্যি, প্লিজ মা, বোঝান না ওকে। মা, করে দাও না প্লিজ। দ্যাটস নাইস। খুশি? গড ব্লেস ইউ মাই ডিয়ার। আজ আমার নিজের ছেলে থাকলে সেও হয়তো এত সম্মান ভালোবাসা আমাকে দিত না যতটা তুমি আমায় দাও। প্রমিলা, মাই ডিয়ার, ইউ আর ভেরি লাকি। ইউ আর সাচ এ গুড টাইপ অফ হাজব্যান্ড। আই এম প্রাউড অফ ইউ মাই সন। থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস। আমার না কখনো কখনো তোমার এত বড় মন দেখে খুব ভয় করে। আমারও চিন্তা হয় যে আমার এই মনটা কোনোদিনও যেন ছোট না হয়ে যায়। তুমি এত বড় মন কি করে রাখো অশোক? প্রমিলা, আমি জীবনে সবকিছু পেয়েছি, এত খুশি, এত ভালোবাসা, আমি সেগুলোকে চেপে রাখতে পারি না। যে আনন্দ, যে ভালোবাসা আমি পাই, সেটাকে ফেরত দিতে চাই আমি, আর সেটার কারণ তুমি। পরিষ্কার হিসাব। অশোক, কিচ্ছু ঠিক ছিল না ইন্সপেক্টর বাবু। আমার চোখের আড়ালে জানি না কি কি চলছিল। আমার স্ত্রী, যাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, আরেক বন্ধু, যাকে আমি ভাইয়ের থেকেও বড় সম্মান দিয়েছিলাম,
হরিশ্চন্দ্রের মনের মতো একজন সৎ স্বামী, ফুলের মতো দুটি বাচ্চা, সুখী পরিবার আর একটা সুন্দর সংসার, এই সব কিছু থাকা সত্ত্বেও প্রমীলা একজন পরপুরুষের কথা কেন শুনল, কেন বিভ্রান্ত হলো? এই দুর্ঘটনার জবাব না ছিল অশোকের কাছে না পুলিশের কাছে। কিন্তু 2 দিন পর সব জট খুলে যায় যখন রমেশ আর তার অপরাধের সঙ্গী সঞ্জু লখনৌ থেকে গ্রেফতার হয়। যে থালাটায় খেতে দিল সেই থালাটাকে পুরো গিলে নিলি শালা। ভালো বন্ধুর সঙ্গে বেমানি করলি, তার স্ত্রীকে বিভ্রান্ত করলি, তাকে নিয়ে পালিয়ে গেলি তুই। তালি এক হাতে বাজে না সাহেব। বাজে? ওরা শুনবি নাকি সত্যিটা বলবি? সত্যি এটাই সাহেব, যে তালি এক হাতে বাজে না। রমেশ, তোমার কিছু দরকার লাগলে চেয়ে নিও, লজ্জা পেও না। ঠিক আছে বৌদি। আমার তো মনে হচ্ছিল সবটাই আমার দিক থেকে, কিন্তু সত্যিটা হলো যে একটু আধটু প্রমীলার দিক থেকেও আমার মনে হচ্ছিল। প্রমীলা, সরি বৌদি। না না, কোনো ব্যাপার না। প্রমীলা যদি বলো তাও চলবে, বলো। প্রমীলা, তোমার থেকে কিছু চাই। কি? একটা লোন চাই। এই একটা ছোট দেখে বিজনেস স্টার্ট করার কথা ভাবছিলাম, তাই। কত লোন চাই আর কবে ফেরত দিতে পারবে? যত দেবে তততেই শুরু করে দেব। আর এমনিতেও ফেরত দেওয়ার মতো পরিস্থিতি তো আর আসবে না। তার মানে? মানে আমরা একটা জুটি হয়ে যাব। কি? বিজনেস পার্টনার ভাই। ওহো, আচ্ছা। আমি এমনিতে তো জানি যে তুমি অনেক পড়াশোনা জানো, আর বিয়ের আগে তো কোথাও চাকরিও করতে, তাই না? হ্যাঁ। প্রমীলা, যদি তুমি আর আমি এক হয়ে যাই তাহলে বিস্ফোরণ করে দিতে পারি। হ্যাঁ, আমার জব করতে খুব ভালো লাগতো। রোজ কাজে যাওয়া, নতুন লোকেদের সাথে দেখা করা, বন্ধুদের সাথে দেখা করা, রোজ কাজের টেনশন, খুব মজা লাগতো। আর এখন ঘর আছে, পরিবার আছে, বাচ্চারা আছে, এটাও খুব ভালো লাগে। কিন্তু একটার জন্য অন্যটাকে ছাড়তে হলো, তাই না? নিজের ক্যারিয়ার, অ্যাম্বিশন সবকিছু ভুলে যেতে হলো, তাই না? না না, এরকম কোনো ব্যাপার না। তোমার চোখ তো পরিষ্কার বলছে যে অন্য ব্যাপার। তাই কি বলছে আমার চোখ? তুমি উড়তে চাও একটা স্বাধীন পাখির মতন, খুব সুন্দর স্বাধীন একটা পাখির মতন, আর আসলে তুমি এরকমই। ব্যাস ব্যাস, তুমি তো অহেতুক আমায় উৎসাহিত করছো। কেন উৎসাহিত করছি জানো? কারণ নেশা হয়ে গেছে আমার। তুমি সত্যি সত্যি নেশা করে আসোনি তো? না, ব্যাস তোমার সামনে বসে হয়ে গেছে, তোমার নেশা ধরে গেছে। এবার ব্যাস অনেক হয়েছে রমেশ। এখনো পর্যন্ত কিছুই হয়নি প্রমীলা, কিন্তু আমরা দুজনেই এটা জানি যে কিছু একটু তো হয়েছে। তোমার চোখ পরিষ্কার বলে দিচ্ছে তুমি আমার চোখে সেই ভালোবাসা, সেই উন্মাদনা দেখতে চাও যেটা তুমি বহু বছর ধরে পেতে চাও। আমি কারো স্ত্রী হই? তুমি মাও, কিন্তু তার আগেও তুমি একজন খুব সুন্দরী মহিলা যার জন্য আমি জীবন দিতে পারি। আর যতদূর আমি বুঝতে পারছি তুমিও আমায় পছন্দ করতে শুরু করেছো, এটা তোমার চোখ বলছে। চুপচাপ আমাদের অ্যাফেয়ার শুরু হয়ে যায়, আর চুপচাপ আমরা পালিয়ে যাওয়ার প্ল্যানও বানাই। অশোকের ভাইয়ের বিয়ে আমাদের কাছে সুবর্ণ সুযোগ ছিল, আর তারপর আমরা আমাদের প্ল্যানকে রূপ দেওয়ার জন্য এগিয়ে যাই। প্রমীলা, তুমি অশোক দাদার সাথে যেও না, ওনাকে একাই যেতে দাও। কি অজুহাত দেব আমি? প্রিয়ার পড়াশোনার। আর কি? আর তারপর আমরা এই বাড়িটা বিক্রি করে দিয়ে নতুন বাড়ি বানাবো। না,
আমরা ধরা পড়ে যাব। এমনিতেও আমরা মুক্ত আছি কোথায় প্রমিলা? বাড়ি বিক্রি করা খুব রিস্কি কাজ। তুমি বলেছিলে এই বাড়িটা তোমার নামে? হ্যাঁ বাবা, আছে কিন্তু। আরে ব্রোকারের সাথে কথাও হয়ে গেছে, খদ্দেরও পাওয়া গেছে, ভালো দাম দিচ্ছে। আমরা সারা জীবন সুখে থাকবো প্রমিলা। আর আমার বাচ্চারা? তোমার বাচ্চারা আমার কেউ না? হ্যাঁ, আমি ওদের নতুন পাপা প্রমিলা। আমরা একবার সেটেল হয়ে গেলে অশোককে তালাক দিয়ে দেবে, আর তারপর আমরা বিয়ে করে নেব। এরকম সুযোগ জীবন বারবার দেয় না। বললি না কেন তুই? আমি তালাক দিয়ে দিতাম, বাড়ি দিয়ে দিতাম, সবকিছু দিয়ে দিতাম। মেরে কেন ফেললি ওকে? কারণ আমি তো ভালোবাসতাম শুধু আপনার বাড়িটাকে, আর সেই বাড়িটাকে বিক্রি করে পাওয়া টাকাকে। বৌদি তো শুধু একটা মাধ্যম ছিল। আচ্ছা রমেশ দাদা, 25 লাখ টাকাটা সেফ আছে তো? 25 লাখ টাকা একেবারে সেফ আছে। আর মহিলা আর বাচ্চারা? মহিলা আর বাচ্চাদের মেরে রাত্রিবেলায় টাকা ভাগ করে নিয়ে পালিয়ে যাব। ওঠ সঞ্জু, তুই প্রিয়ার ব্যবস্থা কর, আমি প্রমিলাকে দেখছি। রমেশ, ওই ছোটটাকে ছেড়ে দে, খুব ছোট, এ তো কিছু বলতেও পারবে না। ভালোবাসতে না তো বলে দিতে পারতে, যদি খুশি ছিলে না তো বলে দিতে পারতে। আর এই নীরবতা আমার সারা জীবন কুড়ে কুড়ে খাবে। আমার বাচ্চা। রঘুনাথ বাবু, আপনি যা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে না বাবা, তোমার সাথে যা ঘটলো সেটা যেন শত্রুর সাথেও না ঘটে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এই পৃথিবীটা তোমার মতন ভালো মানুষদের জন্য টিকে আছে, রমেশের মতন বাজে লোকেদের জন্য নয়। আমি জানি বাবা, তুমি এই ছোট্ট পরিটাকে তোমার সততা আর ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখবে। কিন্তু একটা কথা মনে রেখো বাবা, এই বাচ্চাটার উপরে ওর মায়ের ভুলের প্রভাব যেন কখনো না পড়ে। এসো বাবা, ভালো থেকো। এই কেস বিশ্বাসঘাতকতা আর প্রবঞ্চনার উদাহরণ। একজন বন্ধু তারই বন্ধুর পিছনে ছুরি দিয়ে আঘাত করে তার পুরো পরিবারকে ধ্বংস করে দিল। অশোক এই মুহূর্তে তার 3 বছরের মেয়ে পূজার সাথে জীবনে ছড়িয়ে পড়া মুহূর্তগুলোকে জড়ো করে আবার ভালোবাসার আশ্রয় বানাবার চেষ্টা করছে। এই কেসটা দেখে আমাদের এটা বলা তো ঠিক নয় যে বন্ধুদের কখনো সাহায্য করা উচিত নয়, কিন্তু হ্যাঁ, একটু দূরত্ব, একটু বিচার আর একটু বুদ্ধির প্রয়োজন। কারণ পিছন থেকে আঘাত তখনই হয় যখন আমরা কাউকে পেছনে কিছু করার সুযোগ দিই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।